বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক শিহাব সুমন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি খুব ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক ও ভূকৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়া ওআইসি দেশগুলো সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে বুধবার প্রধান উপদেষ্টা এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই কথাগুলো বলেছেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও সমতল এলাকায় ভিন্ন ধর্মী চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে সাংগ্রাই উৎসব পালন করেছে এমন ভিডিওর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের দেখতে হবে আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন যাবৎ। যেভাবে ভিডিও এসেছে আপনারা জানেন, টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, সব যে সত্যি এটা তো না। এবং পাহাড় অশান্ত কিনা এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর চৌধুরী নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং তিনি বলেন যে, আমি পাহাড়ে 3 বার চাকরি করেছি, ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম ও ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ের অশান্তি তো আপনারা দেখেনইনি। এখন পাহাড় ওই তুলনায় দেখতে গেলে পুরোটাই শান্ত। আরেকটি তথ্য একদম ছোট করে তা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট 37 জন শিক্ষার্থীর সাময়িক বরখাস্তদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বুধবার খুলে দেওয়া হয়েছে 7টি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বহিষ্কারাদেশই প্রত্যাহার করা হলো। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি একটু শিহাব সুমন আপনার কাছে আসি। বাংলাদেশে বর্তমানে প্রায় 13 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রতি বছর প্রায় 32,000 নবজাতক যুক্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য, বিশেষ করে যদি বলি প্রধান উপদেষ্টা, তিনি বিভিন্ন সময় এটি নিয়ে সচেষ্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সময় পাবে অথবা ডক্টর ইউনূস কতটুকু করতে পারবেন সেই প্রশ্ন থেকেই যায়। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বিভিন্ন আশ্বাস অথবা সহযোগিতার আশ্বাস কতদূর করে যেতে পারবেন ডক্টর ইউনূস? দেখুন, আসলে আশাবাদী হওয়া ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। আর আপনি যেটি বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস কতটুকু সময় পাবেন, সেটি একটি বড় প্রশ্ন হতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা আসলে পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, দেশের বৃহত্তর মঙ্গলে বা জাতীয় স্বার্থের জন্য পূর্ববর্তী সরকারের যে কোনো সিদ্ধান্তের ধারাবাহিকতা ওনারা রক্ষা করবেন এবং টেনে নিয়ে যাবেন। খুবই ইন্টারেস্টিংলি গত বছর পর্যন্ত আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবার আগ পর্যন্ত রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। ফান্ড ক্রাইসিস আরো তীব্র হয়ে উঠছিল। ঠিক এমন সময় ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যুটিকে পুনরায় জাগ্রত করেছেন বলা যায়, এবং তিনি নিয়মিতভাবেই যে কোনো আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুটিকে তুলছেন। সর্বশেষ ওনার 3টি সফর যদি আমরা দেখি ধারাবাহিকভাবে, বিমস্টেক, চায়না সফর এবং এখন দোহা সফরে উনি আছেন। 3টিতে কিন্তু রোহিঙ্গা সফর একটি বেশ বড় ভূমিকা পেয়েছে এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি এবং যিনি সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিলুর রহমান কিন্তু সবগুলো সফরে ওনার সঙ্গে ছিলেন। সো বোঝা যায় যে এটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটি অন্যতম প্রায়োরিটি এজেন্ডা রোহিঙ্গাদের প্রত্যাবাসন। উনি জাতিসংঘ মহাসচিবকে সামনে রেখে এটি বলেছিলেন যে আগামী ঈদ এই রোহিঙ্গারা ইনশাল্লাহ তাদের দেশে আপনাকে দাওয়াত দিচ্ছেন একসাথে করার জন্য। তো এই সবকিছু মিলিয়ে এবং একই সঙ্গে আপনি খেয়াল করবেন চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের আহ্বানে
জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে রোহিঙ্গা বিষয়ে, যেখানে 170টির মতো দেশ অংশগ্রহণের কথা রয়েছে এখন পর্যন্ত। সো সব মিলিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন, এদিকে একই সঙ্গে মিয়ানমার সম্প্রতি বিমস্টেক সম্মেলনে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের উপযোগী বলে জানিয়েছে। ইটস এ বিগ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এ বিষয়ে। এখন পর্যন্ত আমরা যতগুলো কূটনৈতিক তৎপরতা দেখেছি, কনক্রিট যদি আমরা কিছু বলি সংখ্যার দিক থেকে, এটা একটি বড় সংখ্যা। সো সার্বিকভাবে আমাদের আশাবাদী হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে, এবং আমার মনে হয় যতটুকু আমরা জানছি তার চেয়ে বেশি পর্দার অন্তরালে আমাদের সরকারের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক অ্যাক্টরদের এ বিষয়ে আলোচনা চলছে। হয়তো কিছু সময়ের ভিতরে আমরা আস্তে আস্তে এগুলো আরো জানতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনি কিভাবে দেখছেন একই বিষয়? ধন্যবাদ। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য যদি এই সময় আসলে সবচেয়ে বড় সমস্যা, এবং এটার একটা ঐতিহাসিক ভিত্তি আছে এবং ভবিষ্যতেও থাকবে। মেইন যে জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত, রোহিঙ্গা সমস্যা ভূ রাজনৈতিক সমস্যা। ভূ রাজনৈতিক সমস্যাতে যেসব স্টেক হোল্ডাররা আছেন, এখানে আরাকান আর্মির একটা বড় রোল আছে। তো বাংলাদেশ সরকার থেকে, বাংলাদেশের সাবেক সরকার, বর্তমান সরকার সেগুলো নিয়ে কাজ করছে, কিন্তু এই সরকারের সময়ে এসে আমরা এক ধরনের নতুনত্ব দেখেছি, যে নতুন ভাবে তারা ট্রাই করছে। যেগুলো করা হচ্ছে সেগুলোর উদ্যোগ কিন্তু আগেই নেওয়া হয়েছিল, সেগুলোকে তারা একটু বেশি গতিশীলতা এনেছে। এখন পার্টিকুলারলি যদি আমরা বলি যে কাতারের ভূমিকাটা কি, কাতার কিন্তু রোহিঙ্গা কমিউনিটির জন্য প্রায় $5 মিলিয়ন মতো তারা ডোনেশন করেছে। খাদ্য, স্বাস্থ্য, পরিবেশগত বিষয়গুলোতে তারা ডোনেশন করেছে। কাতার বৈশ্বিকভাবে একটা বাণিজ্যিক দেশ হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে এবং তাদের একটা ভূমিকা আছে। কিন্তু এখানে একটা জায়গাতে বাংলাদেশের স্ট্র্যাটেজিতে আমরা সবসময় দেখি যে একটু আমার কাছে ব্যক্তিগতভাবে গোলমেলে মনে হয়। কারণ হলো যে এখানে কাতারের ভূমিকা এবং ওআইসি কে এখানে টেনে নিয়ে আসা হয়েছে বক্তব্যের মধ্যে। সো ওআইসি হলো একটা মুসলিম কমিউনিটি কান্ট্রিদের একটা সংগঠন। সেখানে আমরা যে রোহিঙ্গাদের সমস্যা দেখি, তারও মুসলিম মেজরিটি সেখানে আছে, কিন্তু রোহিঙ্গা কমিউনিটির মধ্যে অন্যান্য সংখ্যালঘুরাও আছে, হিন্দু রোহিঙ্গারাও আছে। তো এখানে আরাকান আর্মিতে কিন্তু ওরা কিন্তু মুসলিম মেজরিটি না। আরাকান আর্মির নিয়ন্ত্রণ কিন্তু মুসলমানদের হাতে না। এবং আবার যদি আপনি দেখেন যে মিয়ানমারের যে সামরিক জান্তা, সেখানে কিন্তু কিন্তু আপনার বুদ্ধিস্ট প্রভাব অনেক বেশি। সো বাংলাদেশ যদি সত্যিকার অর্থে এখানে কিছু সাফল্য অর্জন করতে চায়, দেখুন গত এতগুলো বছর ধরে কিন্তু কোনো বৈশ্বিক কোনো শক্তিশালী রাষ্ট্র খুব বড় ধরনের পদক্ষেপ কিন্তু নেয়নি। এখানে যারা স্টেক হোল্ডার আছে, ইন্টারন্যাশনাল স্টেক কমিউনিটি, তাদের মধ্যে একটা বাণিজ্যিক বোঝাপড়া আছে, দ্বন্দ্ব আছে, পাশাপাশি এগুলো চলছে। তো চায়না থেকে আমরা খুব বড় ধরনের আমরা সেরকম কোনো আমরা অ্যাক্টিং দেখিনি। আমরা ইভেন ইন্ডিয়া থেকেও আমরা ঠিক সেই ধরনের বড় ধরনের কোনো আমরা অ্যাক্টিভিটি দেখিনি। সো তারা হলো আপনার ভূ রাজনৈতিক ভাবে এখানকার মেজর স্টেক হোল্ডার। সো তাদেরও কিন্তু এখানে অংশগ্রহণের বিষয় আছে। সো আমার কাছে মনে হয় বিষয়টা যে পরিমাণ কমপ্লিকেটেড, সেই কমপ্লিকেসিতে ফোকাস করা উচিত। কিন্তু আমরা যেটা দেখছি, বিষয়টাকে অনেক বেশি সভা সেমিনারের দিকে, একটু বেশি মিডিয়া ফোকাসের দিকে যাওয়া হচ্ছে। সেটা ডেফিনেটলি একটা অ্যাটেনশন পাবে, সে অ্যাটেনশন পেয়েছে। আপনাকে মনে রাখতে হবে, গাজার মতো গ্লোবাল ক্রাইসিস ইস্যু কিন্তু সমাধান করা যাচ্ছে না। সেখানে ফিলিস্তিনিদের অবস্থা দেখেন, সেখানকার অ্যাক্টিং গুলো দেখেন, সেটার সাথে মিল করেন, কাশ্মীরের বিষয়টা দেখেন। সুতরাং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ইন্টারনালি যে অ্যাক্টিং গুলো করা দরকার, সেখানে কতটা যথাযথভাবে করতে পারছে, সেটা মনোযোগ দিতে হবে। সুতরাং বাংলাদেশের যে ইনিশিয়েটিভ গুলো, সেটাকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানে লোক দেখানোর মতো না করে খুবই স্ট্র্যাটেজিক ভাবে আগানো। এবং যদি আপনার হলো যে রাখাইন যেটা আরাকান আর্মিকে কনভিন্স করা না যায়, তাহলে আপনার মিয়ানমার সেনাবাহিনী চাইলেও এই লোকগুলোকে পাঠানো যাবে না। আবার আরাকান আর্মি যদি চায়, তাহলে যে মিয়ানমার সেনাবাহিনী সেটা চাইবে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সো এই যে কমপ্লেক্সিটি গুলো আছে, সেখানে আরো ডিটেইল ভাবে ফোকাস করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন যেমনটা বলছিলেন, তানভীর হোসেন, আমরা যদি একটু দেখি যে রোহিঙ্গা জনসংখ্যা আসলে যেভাবে বাড়ছে,
যদি সেই অর্থে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব না হয় একটি দীর্ঘ সময় পর্যন্ত, ধরে নেন যে যদি আগামী 10 বছর 20 বছরের মধ্যেও এই 13 লাখ রোহিঙ্গা বর্তমানে যা আছে, হয়তো সামনে তো সংখ্যা অবশ্যই বাড়বে, যদি না পাঠানো যায় অথবা 1 লাখ 2 লাখ গেল, বাকিরা থেকে গেল, তাহলে টেকনাফ কক্সবাজার অঞ্চল থেকে শুরু করে যদি বলি যে আঞ্চলিক কি ধরনের সংকট তৈরি হতে পারে, নিরাপত্তা হুমকি কতটা হতে পারে, এই ধরনের কোনো আশঙ্কা আসলে আছে কিনা শিহাব সুমন? ধন্যবাদ। এটি খুব জটিল সমীকরণের প্রশ্ন আপনি করেছেন। ডেফিনেটলি এটি একটি আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি বড় শঙ্কা ও উদ্বেগের কারণ। দীর্ঘদিন ধরে একটি জনগোষ্ঠী যদি আয় রোজগারবিহীন অবস্থায় কনফাইন্ড কন্ডিশনে একটি ক্যাম্পে থাকে, তাহলে তাদের ভেতরে এক ধরনের ক্ষোভ, বিক্ষোভ এবং প্রতিবাদ দানা বেঁধে ওঠে, যেটি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি করবে বাংলাদেশের ভেতরে। আমরা অলরেডি তার উত্তাপ টের পাচ্ছি। আপনি খেয়াল করলে দেখবেন সাম্প্রতিক মাসগুলোতে কক্সবাজার জেলায়, বিশেষ করে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রচুর অপহরণের দাবিতে, মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তৎপরতার মাধ্যমে তাদের উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। তো এটি মাত্র ঘটনার একটি ছোট্ট দিক। এটি যত সময় যাবে, সময়ের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের ভেতরে এই আয় রোজগারবিহীন থাকার কারণে তাদের হতাশা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যেটি হিউম্যান ট্রাফিকিং এর একটি বড় রাস্তা তৈরি করছে বা বাস্তবতা তৈরি করছে। প্রায় আমরা বঙ্গোপসাগর থেকে মিয়ানমারদের রোহিঙ্গাদের উদ্ধার হতে দেখি বা বিভিন্ন ধরনের এ ধরনের তৎপরতার খবর পাই, যারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন রোহিঙ্গা ডায়াসপোরা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য যেতে চায়। সার্বিকভাবে এটি আমাদের নিরাপত্তার জন্য যদি একটি গ্রহণযোগ্য টেকসই সমাধান করা না যায়, বাংলাদেশ এবং এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য এটি একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি। এবং এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বলে আসছে, ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে বলে আসছে, আঞ্চলিক ফোরামগুলোতে বলে আসছে এবং সবাইকে ডিউ অ্যাটেনশন দিয়ে এই বিষয়টি অ্যাড্রেস করার জন্য বলছে। কিন্তু আনফরচুনেটলি তানভীর ভাই যেটি বললেন, এটি নানান সমীকরণের মার প্যাচে পড়ে গেছে। আরাকান, যেটি রোহিঙ্গাদের বাসস্থান রাখাইন, সেটি নিয়ন্ত্রণ করছে এখন আরাকান আর্মি। কেন্দ্রে খুব ঢিলাঢালা অবস্থানে রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী, সামরিক সরকার, জান্তা। এবং একই সঙ্গে এই রাখাইন কেন্দ্রিক একটি বড় ইন্টারেস্ট রয়েছে তিনটি বৃহৎ শক্তির, আঞ্চলিক শক্তি, একটি চায়না, একটি ভারত, সঙ্গে জাপান যুক্ত আছে এবং রাশিয়া যুক্ত আছে। সো আমার মনে হয় তানভীর ভাই যেটি খুব রাইটলি বলছেন, একটু উনি আলোকপাত করে গেছেন, বাংলাদেশ যদি ইমিডিয়েটলি এই বৃহৎ শক্তিগুলোকে মোটা দাগে একটি এক টেবিলে এনে একমত না করাতে পারে, এই রোহিঙ্গা সমস্যার আশু সমাধান না হলে ভারতের নিজের স্বার্থে এটি জরুরি। ভারতের ভূ রাজনৈতিক অখণ্ডতা রক্ষার জন্য, রাজনৈতিক ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এটি যেমন জরুরি, থাইল্যান্ডের জন্য এটি জরুরি, চায়নার জন্য এটি জরুরি। সো সবগুলো দেশ যদি আঞ্চলিক ভাবে এটি সহযোগিতার জন্য এক প্ল্যাটফর্মে না আসে, তাহলে বিষয়টি আসলে খুব জটিল হয়ে যাবে। এবং যেভাবে আন্তর্জাতিক সাহায্য তহবিল সংকুচিত হয়ে আসছে দিনে দিনে, এবছরও প্রায় $1 বিলিয়ন জয়েন্ট রেসপন্স প্ল্যানের মাধ্যমে চাওয়া হয়েছে, সেটি কতটা পাওয়া যাবে তা আমরা জানিনি। গত বছর এটি 50-এর আশেপাশে ছিল, 50% আশেপাশে। তো এরকম বাস্তবতায় পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় সেটি, সেই বাস্তবতা বা ভবিষ্যৎ অনুধাবন করেই ইউনূস সরকারের অন্যতম প্রায়োরিটি এজেন্ডার ভিতরেও রোহিঙ্গা সমস্যার একটি সাস্টেনেবল সলিউশনের জন্যই ওনারা চেষ্টা করে যাচ্ছেন। জি, তানভীর হোসেন, আমি যদি একটু আপনার কাছে আসি, রোহিঙ্গা ক্যাম্পে স্পেসিফিকলি যদি বলি, যে রোহিঙ্গা ক্যাম্পে যে এনজিও গুলো কাজ করে, দেশি বিদেশি এনজিও গুলো, বিভিন্ন সময় তাদের কার্যক্রম কর্মকাণ্ড নিয়ে আসলে প্রশ্ন ওঠে। যেমন এই যে যেমনটা বলছিলেন, চোরাচালান, মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ, অথবা রোহিঙ্গা ক্যাম্পে যারা আছেন, যারা বিদ্রোহী আছেন, তাদেরকে আসলে উস্কানো, অথবা তাদের নানাভাবে কি বলবো, তাদেরকে নানাভাবে আসলে তাদের সাথে যোগাযোগ মেনটেন, এরকম নানান বিষয় আছে। আপনি জানেন বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি একটু বলবেন একজন উন্নয়ন কর্মী হিসেবে আসলে কি হয় বিষয়টি? আচ্ছা, সমস্যাগুলোকে প্রথমে, আমাদের যেটা সমস্যা, আমাদের এটা জাতিগত একটা সমস্যা যে আমরা সমস্যাকে সমস্যা হিসেবে অ্যাড্রেস করতে চাই না। প্রথম সমস্যা হলো উখিয়ার যে হোস্ট কমিউনিটি, সেই কমিউনিটির তুলনায় রোহিঙ্গা কমিউনিটির সংখ্যা অনেক বেশি। মানে হোস্ট কমিউনিটি হলো সেখানে এখন সংখ্যালঘু।
দ্বিতীয়ত হলো যে তাদের ওখানে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, যদি 4টা সমস্যা মোটা দাগে আপনি যদি দেখেন, একটা হলো ড্রাগের একটা সমস্যা, কারণ এটা একটা ড্রাগের চোরাচালানের এবং ড্রাগ সিন্ডিকেটের একটা বড় রুট হিসেবে রোহিঙ্গা ক্যাম্পগুলো ব্যবহার হচ্ছে। নাম্বার 2 যেটা হচ্ছে যে আপনার হলো এই এই মানুষগুলোর কারণে হোস্ট কমিউনিটি তারা তাদের আবাসন বা তাদের কর্মসংস্থান হারাচ্ছে। কর্মসংস্থান হারানোর কারণে তাদের মধ্যে একটা ক্ষোভের তৈরি হচ্ছে। নাম্বার 3 হলো যে বাংলাদেশের সবচেয়ে একমাত্র পর্যটন স্পট হলো কক্সবাজার। সেখানকার পুরো ইকোনমি নির্ভর করে আছে বাংলাদেশের উপরে, বা বাংলাদেশের মানুষের বিনোদনের জায়গাও তাই। তো সেই জায়গাটাতেও কিন্তু একটা বড় প্রেসার যে পড়ছে রোহিঙ্গাদের কারণে। সবচেয়ে বড় যেটা বাংলাদেশের ভবিষ্যৎ যেটা, সেটা হলো সামনে হলো আমরা ব্লু ইকোনমির দিকে যাচ্ছি। মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে এবং সেটা নিয়ে জাপান কাজ করছে। এখন যদি রোহিঙ্গা কমিউনিটির এই বিস্ফোরণটা হয়, তাহলে যেটা হবে যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা বড় মানে বড় রকমের একটা ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা রয়ে গেছে। এবং সবচেয়ে বড়, যদি মিলিটেন্স আত্মপ্রকাশ করে বা অলরেডি করেছে, সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাটাতে একটা বড় সমস্যা ভবিষ্যতে রয়েছে। যে এনজিও গুলো কাজ করে তারা একটা নিয়ন্ত্রণ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করে, তারা কিন্তু খুব স্বাধীনভাবে কাজ করছে, ব্যাপারটা সেরকম না। এখানে আপনার যে সাহায্য সংস্থাগুলো আসছে, ইন্টারন্যাশনাল যে এজেন্সি গুলো আছে, তাদের হয়ে কাজ করছে বাকি এজেন্সি গুলো। সুতরাং তাদের একটা রিপোর্টিং ফরম্যাট আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই যারা এনলিস্টেড অর্গানাইজেশন, তাদের বাইরেও অনেক অর্গানাইজেশন আছে, তাদের সাথে নানাভাবে এই রোহিঙ্গা কমিউনিটির যোগাযোগ আছে, এবং সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হচ্ছে সেটা প্রশ্ন রয়ে যাচ্ছে। এনজিও কর্মীদেরকে রোহিঙ্গা কমিউনিটির সাথে কাজ করতে যে নানা ধরনের বাধার মধ্যে পড়তে হচ্ছে, এবং সেখানে রোহিঙ্গারা তো এক ধরনের তাদের এডুকেশন বা নলেজগত এক ধরনের লিমিটেশন আছে, সেই জায়গাগুলোতে এক ধরনের কালচারাল একটা লিমিটেশন আছে, সেই জায়গাগুলোতে একটা সমস্যা রয়েছে। সো এখন যে জিনিসটা হচ্ছে, তারা কোন উদ্দেশ্যে কাজ করছে সেটা নিয়ে স্ট্রংলি মনিটর করতে হবে, কিন্তু আপনার বাংলাদেশের ক্যাপাসিটিটাকে আপনাকে কনসিডার করতে হবে। কারণ ধরুন আপনার অন্যান্য জায়গাতে যে ধরনের রেফিউজি মুভমেন্ট আমরা দেখি, ম্যানেজমেন্ট আমরা দেখি, এখানে কিন্তু আমরা তাদেরকে রেফিউজি বলছি না, আমরা তাদেরকে বলছি ডিসপ্লেস সিটিজেন। সো টেকনিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি দুভাবেই কিন্তু এখানে সমস্যা রয়ে গেছে। আরেকটা বড় সমস্যা হলো যে এখানে যেহেতু অ্যাক্সেস টু ইনফরমেশন খুব কম, আপনি রোহিঙ্গাদের সাথে যোগাযোগ করার জন্য যে প্রক্রিয়াগুলো আহ, ব্যবহার করা হয়, সেই জায়গাটাতে অনেক লিমিটেশন আছে। সুতরাং আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা শুনি যে কমিউনিটিকে মিসগাইড করা হচ্ছে, কমিউনিটিকে ব্যবহার করা হচ্ছে, সেখানে যদি কোনো খুব স্পেসিফিক ভাবে যদি কোনো রিপোর্ট থাকে, সেগুলো সরকারের আশু নজরদারিতে আনা দরকার। কিন্তু যেগুলো নজরদারির বাইরে থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোকে সরকার কিভাবে নজরদারির মধ্যে আনবে, সেদিকেও সরকারের ফোকাস করা দরকার বলে আমি মনে করি। জি ধন্যবাদ। জি তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, আপনিও সাথে থাকবেন। আমি একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করবো আরো কয়েকটি বিষয় নিয়ে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর শিহাব সুমন একটু আপনার কাছে আসতে চাই যে এই বিষয়টি নিয়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, তাকে তিনি বলছেন যে তিনি পদত্যাগ করেছেন। এটি হচ্ছে সবশেষ আপডেট। এখন যে বিষয়টি হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, নিয়োগ, বদলি এবং আর্থিক নানা অভিযোগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি কি বলবেন শিহাব সুমন? দেখুন, এটি আসলে আমাদের জাতীয় চরিত্রের পুরনো দিক। হঠাৎ করে তো আসলে নতুন রাজনৈতিক দল হতে পারে, কিন্তু নাগরিক তো আমাদের সমাজেরই নাগরিক। আমরা তো অন্য কোনো গ্রহ থেকে ভিন্ন কোনো বাস্তবতার মানুষ এনে দল গঠন করা সম্ভব হচ্ছে না বা হবেও না। আমাদের নতুন দল এনসিপির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, বা এই এই তরুণদের কাছেও প্রত্যাশা বেশি। জুলাই স্পিরিটের
জুলাই আন্দোলনে যে স্পিরিটটি ছিল সেটিও এক ধরনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে নতুন সমাজ গড়ার চেতনা। আর সেরকম একটি জায়গায় এই দলটি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন নেতৃবৃন্দ আলোচনায় এসেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাহফুজ সর্বশেষ সংস্করণ, যে নামটি আপনি বললেন, না, আমি প্রধান বলছিলাম উপদেষ্টা জি আসিফ আসিফ মাহমুদ মাহমুদ, ভূঁইয়া, জি যিনি সচিব যে সহকারী, একান্ত সচিব, জি জি সহকারী একান্ত জি সচিব, জি জি একান্ত সচিব। আর তার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির অভিযোগ থেকে থাকে, দেখুন এখন একটি সহজ ব্যাপার হচ্ছে যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম এত বেশি ভাইব্রেন্ট এবং আমাদের মানুষ গঠনে এত বেশি ভূমিকা রাখে যে অভিযোগ তোলা সহজ, কিন্তু সে অভিযোগের কতটা ভিত্তি আছে, তথ্য প্রমাণ সহ যদি কেউ সেগুলো দেন, উপস্থাপন করেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, দুদকে অভিযোগ দেওয়ার জায়গা রয়েছে। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াও বলেছেন, সজীব ভূঁইয়াও বলেছেন যে ইমেলের মাধ্যমেও ওনাকে অবহিত করা যাবে। আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা ভালো। কিন্তু তার আগে যে কাণ্ডটি ঘটে গেল, একই নাগরিক পার্টির যুগ্ম একজন সদস্য সচিব গুরুত্বপূর্ণ নেতা, সালাউদ্দিন জি তানভীর, জি সাময়িক অব্যাহতি দেওয়া সালাউদ্দিন হয়েছে তাকে। তানভীর খুবই গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি আসলে গত 6 মাস ধরেই পর্দার অন্তরালে বেশ বড় রকমের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বলা যায়। কখনো কখনো তিনি পাঠ্যপুস্তক ছাপা এবং ডিসিদের বদলির সময়টি তোড়জোড়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন। আমাদের আসলে আরেকটু আগেই নড়ে চড়ে বসা উচিত ছিল নাগরিক পার্টির নেতৃবৃন্দের, যে এত দেরিতে ওনারা কেন এই বহিষ্কারের আদেশ দিলেন। তবে শুধুমাত্র এই বহিষ্কারের আদেশ দিয়ে থেমে থাকলেই চলবে না, যেহেতু ওনারা নতুন দল, নতুন সম্ভাবনার কথা বলছেন। সাময়িক আমরা অব্যাহতি জনগণ দেওয়া হয়েছে তাকে, শিহাব সুমন, জি সাময়িক অব্যাহতি, জি সাময়িক অব্যাহতি, জি জি। আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করি আমরা যে আরো কনক্রিট ওনারা তদন্তের ব্যবস্থা নেন। সালাউদ্দিন তানভীর উনি চিঠির জবাব দিন, জি এবং যদি সুনির্দিষ্টভাবে কিছু পাওয়া যায়, প্রয়োজনীয় ডিউ যে ব্যবস্থা রয়েছে আমাদের প্রচলিত দেশের আইনে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। না হলেও নাগরিক পার্টি আমাদের সেটা জানাক যে আমরা তদন্তের মাধ্যমে আমাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়া দেখেছি আমাদের সালাউদ্দিন তানভীরের কোন ধরনের দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা নেই। তা না হলে কিন্তু দেশের মানুষের যে উচ্চাসা এনসিপির প্রতি, সেটি শুরুতেই একটি বড় ধরনের হোঁচট খাবে, যে সেই একই দুর্নীতির বৃত্তে আমরা ঘুরপাক খাচ্ছি কিনা। এই প্র্যাকটিস আমরা দেখেছি। পানি জাহাঙ্গীর, যিনি আলোচিত হয়েছেন, 400 কোটি টাকার মালিক, একজন পানি পিয়নের পর্যায় থেকে যিনি 400 কোটি টাকার মালিক হয়েছেন বলে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যে উনি নিজেই বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তখনও দেখিনি তার ব্যাপারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে বা কোনো মামলা বা কোনো ব্যবস্থা নিতে। এবারও যদি আমরা এই ঘটনাটি কোনো সুরাহা না দেখি, কোনো সমাধান না দেখি, কনক্লুসিভ কোনো ডিসিশন না দেখি কর্তৃপক্ষের কাছ থেকে, তাহলে সেটি আমাদের জন্য আবারও হতাশা বয়ে আনবে, এবং এনসিপি সেই নতুন বোতলে পুরনো মদের সেই প্রচলিত প্রবাদকেই মনে করিয়ে দেবে। জি শিহাব সুমন, আমি একটু যোগ করি, গত মার্চে এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম নিজ এলাকায় বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন করেন, এবং এটি নিয়েও কিন্তু বিভিন্ন সমালোচনা তৈরি হয়। এবং যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এছাড়াও কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগ আসছে। এখন যে বিষয়টি, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছে এবং বিভিন্ন দাবি তারা সামনে আনছে, কিন্তু রাজনীতির যে সেই পুরনো যে পথ, সেই পথেই কি আসলে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি তাদের অজান্তে অথবা তাদের অভিজ্ঞতা কমের কারণে? আপনি কিভাবে দেখেন বিষয়টি? এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে অনেক জায়গাতেই জাতীয় নাগরিক পার্টি লেজে গোবরে অবস্থা তৈরি করে ফেলছেন। হতে পারে অনভিজ্ঞতার কারণে, রাজনৈতিক দূরদৃষ্টি এবং প্রজ্ঞা না থাকার কারণে। এট দ্য সেম টাইম ওনারা যাদের নিয়ে দল গঠন করেছেন, যারা নেতা কর্মী আছেন, এরা তো হঠাৎ করে আসেননি, এরা আগে থেকেই রাজনীতির মাঠে ছিলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যানারে বা কর্মী হিসেবে। তো হঠাৎ করে ওনারা পুরনো অভ্যাস রাতারাতি বদলে ফেলবেন এমনটাও আমরা আশা করছি না। তবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কতটা কঠোর এবং সুদৃঢ় অবস্থান নেন এ বিষয়ে, সেটি আমাদের দেখার বিষয়। আমাদের প্রত্যাশা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অ্যাটলিস্ট সর্ষেতে যদি ভূত থাকে, তাহলে আমরা তো ভূত ছাড়ানোর কোনো উপায় থাকবে না। তো আমরা সেদিকে চেয়ে থাকবো, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যা বলেন। অ্যাটলিস্ট ওনারা যে একটা চর্চা শুরু করেছেন, সাম্প্রতিক একটি বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই কোনো নেতৃবৃন্দের সমালোচনা করতে পেরেছেন অন্যান্য নেতৃবৃন্দ, এটি একটি পজিটিভ দিক। আমি বলি যে প্রশ্ন করার একটি সংস্কৃতি তৈরি হচ্ছে, এবং ওনারা উত্তর, যারা প্রশ্নের মুখে আছেন, প্রশ্নবিদ্ধ, তারা উত্তর দিচ্ছেন।
সো আমাদের যে প্র্যাকটিসটি শুরু হচ্ছে গ্রাজুয়ালি, যদি আমরা এটিকে একটি আরো গঠনমূলক জায়গায় নিয়ে যেতে পারি, এটাকে ধরে রাখতে হবে এবং জারি রাখতে হবে। নতুন বন্দোবস্ত কিন্তু আসলে বোঝায় সেই নতুন প্রক্রিয়া, রাজনৈতিক ব্যবস্থাকেই। দেখি, আমরা এখন অপেক্ষা করি। আমাদের এই আলোচ্য ঘটনা, দু একটি ঘটনায় আমাদেরকে বলে দেবে, মর্নিং শোজ দ্য ডে, আগামী দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ড, গতি প্রকৃতি কোন দিকে যায়। জি। তবে পাশাপাশি আমি একটু অ্যাড করি, ওনাদেরকে সারা দেশের 64 জেলায় ওনাদের তৃণমূলে দলের কমিটি এবং কর্মকাণ্ড, অফিস, আরো বেশি কার্যক্রম খুব বেশি দেখা যায় না এখনো, এগুলো বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে রয়ে গেছে। সেই তৃণমূল পর্যায়ে তাদের অ্যাক্টিভিটি গুলোকে আরো বেশি দৃশ্যমান তৎপরতার মাধ্যমে আমাদের সামনে, মানুষের সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো আসলে নাগরিক পার্টির কর্মকাণ্ড বা তাদের স্ট্রেংথ, তারা কোন দিকে যাচ্ছে। 308 আসনে এই মুহূর্তে নাগরিক পার্টির জন্য প্রার্থী দেওয়া ডিসেম্বরে যে নির্বাচন হয়, সেটি একটি বড় চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি। 300 স্ট্রং ক্যান্ডিডেট বা যারা ট্রুলি কম্পিট করতে পারবেন এমন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, খুব বেশি, হাতে গোনা, জাতীয় নাগরিক পার্টির কাছে, যেটি মানুষের প্রত্যাশা। জি, তানভীর হোসেন, আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমাদের তো একটা জাতিগত স্বভাব আছে যে আমরা আমাদের আপনজনদেরকে একটু লঘু দণ্ড দেই, আমরা কখনো তাদেরকে গুরুদণ্ড দিতে চাই না। এনসিপি তারা তাদের আপনজনদেরকে একটু লঘু দণ্ড দিয়েছে, একটু খানিকটা নতুনত্ব যেটা হয়েছে সেটা হলো আলোচনাটা যেখানে হয়েছে, তারা যে অফিসে বসে বসে আলোচনা করেছেন, সেই অফিসের ভাড়া কিভাবে আসে সেটা নিয়েও সংবাদ মাধ্যমে এর আগে প্রশ্ন উঠেছে। তো আমার কাছে যেটা মনে হয়, যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হয়, সে অবস্থানটা সুদৃঢ় হওয়া উচিত। কারণ হলো যে যে অভিযোগগুলোর কথা বলেছেন, সেই অভিযোগগুলোকে আপনি দুই ভাবে ভাগ করতে পারেন। এগুলো রাজনৈতিক অভিযোগ অথবা এগুলো ফৌজদারি অপরাধের সাথে সংযুক্ত। যদি এগুলো রাজনৈতিক অভিযোগ হয়, সামাজিক মাধ্যমে সে অভিযোগগুলো আসে, তাহলে সেগুলো নিয়ে তারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা যথেষ্ট বা সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু যদি হয় যে তারা ফৌজদারি অপরাধ বা দুর্নীতির মতো অপরাধ, কারণ এখন পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা বই পায়নি, সো সেটা কেন হলো না, সেখানে তাদের কতটা সংশ্লিষ্টতা ছিল, সেগুলো নিয়ে ডেফিনেটলি প্রশ্ন তোলা যেতে পারে। আর যদি সেই প্রশ্নগুলো তুলতে হয়, তাহলে সেটা তাদের রাজনৈতিক ফোরামের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকা মানে হলো যে জনগণকে এক ধরনের আমার কাছে মনে হয় যে অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর প্রচেষ্টা কিনা, সেটা নিয়েও একটা প্রশ্ন হয়তো একটা সময় উঠতে পারে। যদি তারা সত্যিকার ভাবে চায় যে না, তারা একটা নতুন বন্দোবস্ত যেটার স্বপ্ন তারা জনগণকে দেখিয়েছেন, সেটা নিয়ে যদি তারা কাজ করতে চান, আমি মনে করি যে তাদেরকে সুদৃঢ়ভাবে তাদের অবস্থানগুলোকে ব্যক্ত করতে হবে। এবং যদি অপরাধটা সংগঠিত হয়ে থাকে, এখন এই অপরাধে ধরেন আপনার হলো যে অভিযোগটা করবে কে, দুর্নীতি দমন কমিশন। এখন যখন আপনার প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট একটা দল থেকে এই ঘটনাগুলো ঘটবে, তখন আমাদের দেশের সংস্থার যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির মধ্য দিয়ে সেটা কতটা সম্ভব হবে, সেটা নিশ্চয়ই আমরা আশা করছি বা আমরা আশা করতে পারি না। সো আমার কাছে মনে হয় যে আইওয়াসের রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। যদি সত্যিকার ভাবে জনগণের সাথে কাজ করতে হয়, তাহলে প্রসাদতম আপনার অফিস ছেড়ে জনগণের কাতারে আসতে হবে। কারণ হলো যে জনগণ নিশ্চয়ই একদিন সেই জিজ্ঞাসা প্রশ্নটিও তুলবেন যে যাদেরকে অভিযোগ করেছেন, যে অফিসে বসে অভিযোগ করেছেন, সে অফিসের ভাড়া থেকে আসে, সে অফিসে জায়গা কিভাবে পাওয়া যায়, সেটাও নিশ্চয়ই একদিন জনগণ জানতে চাইবে। সুতরাং তাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি সুদৃঢ় হতে হবে, অনেক বেশি স্বচ্ছতার সহিত তাদের কাজ করতে হবে। আমি মনে করি যে স্বচ্ছতা সম্ভবত একেবারে নজিরবিহীন ভাবে করা হয়েছে তা না, কারণ এই ধরনের উদ্যোগ আমরা বিএনপির মধ্যে দেখেছি, সাবেক সরকারের মধ্যে দেখেছি। এগুলো এক ধরনের হলো লঘুদণ্ড, বকুনি দেওয়ার মতো একটা বিষয়। সো এইটা দিয়ে আসলে সম্পূর্ণ হবে বলে আমি মনে করি না। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, আপনার কাছে আসি আরেকটি প্রসঙ্গ নিয়ে। কালো আইন হিসেবে সবচেয়ে আলোচিত 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, এই আইন আবারও আলোচনায় এসেছে সম্প্রতি। গত 15 বছর আইনটির প্রয়োগ হয়নি, কিন্তু সম্প্রতি এই আইনে মডেল মেঘনা আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে 30 দিনের আটক আদেশ দেওয়া হয়।
এই যে বিষয়টি আমরা যদি দেখি, বাংলাদেশে গত 5 দশক অন্তত 1 ডজন আইন কালো আইন হিসেবে সমালোচিত হয়েছে। এর মধ্যে কয়েকটা আইন বাতিল হয়েছে, তবে অনেকগুলো আইন এখনো প্রয়োগ হচ্ছে অথবা এখনো আছে। এখন যে বিষয়টি, একটি বিষয় হচ্ছে কেন আসলে কোনো সরকার যখন বিরোধী দলে থাকে, রাজনৈতিক দলগুলো তারা এগুলো বলে এগুলো কালো আইন, এগুলো বাতিল করা উচিত, কিন্তু তারা সরকার আসলে এটা আর করে না। প্রথম হচ্ছে এটি একটি বিষয়। আরেকটি বিষয়, বর্তমান সরকার যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো অরাজনৈতিক, তারা কেন এগুলোকে বাতিলের উদ্যোগ নিচ্ছে না? ধন্যবাদ। একটি খুবই আলোচিত প্রশ্ন এই মুহূর্তে। দীর্ঘ মডেল মেঘনা আলমের এই গ্রেফতার দেশের টক অফ দ্য কান্ট্রি হিসেবেই ছিল বেশ কয়েকদিন। দেখুন, কালো আইন যে কোনো ধরনের কালা কানুন বা মানুষের সাংবিধানিক অধিকার, মানবাধিকার হরণ করে বা ন্যায্যতার অধিকার লঙ্ঘন করে, এমন যে কোনো আইনই থাকা উচিত নয় দেশে। তারপর ওই আইনগুলো তৈরি হয়, বিভিন্ন সময় সরকার তাদের সুবিধা মতো তৈরি করেন। এবং আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখেছি, যে কোনো রাজনৈতিক সরকারের আমলেই আমরা বলি না কেন, এটি মূলত বিরোধীদের দমন পীড়নের ক্ষেত্রে একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এটি এই বর্তমান সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি সুযোগ আমি বলবো। আমাদের যে বিচার বিভাগ সংস্কার কমিশন আছে, তারাও হয়তো এই বিষয়গুলোতে আরো সুপারিশ আনতে পারেন। যে এই কালাকানুনগুলো যেগুলো আছে এগুলো রিভিউ করে, সবগুলো 10-12টি কালাকানুনই একসঙ্গে রিভিউ করে একটি কমিটির সুপারিশ এনে একসঙ্গে বাতিল করা যায় কিনা, একটি নির্দিষ্ট উদ্যোগের একটি প্ল্যাটফর্মের ভেতর থেকে। তা না হলে দেশে এই ধরনের বিতর্ক আসবে। আর মডেল মেঘনা আলমের ক্ষেত্রে যেই বিশেষ ক্ষমতা আইন 74-এর বিশেষ ক্ষমতা আইনের কথা যে আইনে গ্রেফতার করেছে, আমার মনে হচ্ছে এটা অ্যাবসলিউটলি একটা রং স্টেপ ছিল। আমাদের আইন উপদেষ্টাও যেরকম মতামত দিয়েছেন, ওনার যদি কোনো ফৌজদারি অপরাধ থেকে থাকে, কোনো সংগঠিত হয়, তাহলে তার জন্য দেশে প্রচলিত অন্যান্য আইনেও কিন্তু তাকে গ্রেফতারের বিধান রয়েছে। এবং তার বিরুদ্ধে এখন যেমন একটি মামলায় ওনাকে অভিযুক্ত করে সেই মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। জি। সো এত বেশি তড়িঘড়ি না করেও আমার মনে হয় কয়েক ঘন্টা সময় নিয়ে একটি মামলা রুজু করে ওনাকে গ্রেফতার করা যেত এবং একই ফলাফলই পেত। আমরা অহেতুক বিতর্ক এড়িয়ে যেতে পারতাম। তো আমি আশা করব যে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে যত বিতর্কিত কালাকানুন আছে, ডিএসএ অ্যাক্ট আমরা বিগত সরকারের সময় দেখেছি তার যাচ্ছেতাই ব্যবহার হতে। আমরা অনেক লেখক, সাংবাদিক, কার্টুনিস্টকে দেখেছি নিপীড়নের শিকার হতে, দিনের পর দিন জামিন না পেতে আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে। এই সকল ধরনের কালাকানুন যেগুলো মানুষের মানবাধিকার এবং সাংবিধানিক অধিকারকে হরণ করে, এই সবকিছুই একটি ন্যায্যতার সংস্কৃতিতে যেগুলো পরিপন্থী, দেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে এগুলো থাকা উচিত নয়, দেশে এগুলো থাকাই উচিত না। আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এই বিষয়গুলো একসঙ্গে নজরে রাখবেন, যেটি উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। মেঘনা আলমের গ্রেপ্তারের পরপরই উনি বলেছেন যে প্রক্রিয়াটি যথার্থ ছিল না এবং এটি দরকার ছিল না, অপ্রয়োজনীয় ছিল। জি, শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনার কাছে আসে আমি একটি প্রশ্ন একটু যুক্ত করে দিই এই বিষয়টির সাথে। আমাদের হাতে সময় সীমিত, আপনি 3 মিনিট সময় পাবেন। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা মোহাম্মদ ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এই ব্যাপারে কি বলবেন? এবং যেই কালা আইন নিয়ে কথা হচ্ছিল, কালা কানুন যেটাই বলি না কেন, এই ব্যাপারে কি বলবেন তানভীর হোসেন? ধন্যবাদ। দুটোই খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম যেটা হয়েছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে কোনো আইন আসলে যখন তৈরি হয় তখনকার সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়, তখনকার বাস্তবতার আলোকে তৈরি হয় এবং প্রয়োজনের তাগিদে সেগুলো চেঞ্জ করতে হয়। আবার অনেক সরকার আছে, অনেক আইনে আপনার ব্যবহার হয় না, নতুন নতুন আইন ব্যবহার হয় এবং সেই আইনগুলো পড়ে থাকে, সেরকমের মতো করে পড়ে থাকে। মজার বিষয় হলো যে সরকারকে কেন 1974 সালের আইনই ব্যবহার করতে হবে। এখানে সরকার দুটো মেসেজ দিয়েছে। একটা হলো যে আইনের যে প্রয়োগটা, তারা এটা মনে করিয়ে দিতে চেয়েছে যে এটা 1974 সালে সাবেক সরকারের ক্ষমতার সময়ে এই আইনটা হয়েছে, সুতরাং এই আইনকে তারা সেভাবে তারা একটা আলোচনার মধ্যে বিষয়টাকে নিয়ে আসতে চেয়েছে বলে আমার কাছে মনে হয়। সো আপনারা যেটা সামনে থেকে দেখেন বা আমরা যেটা সামনে থেকে দেখি, এর পিছনে অনেক রহস্য, অনেক উদ্দেশ্য লুকিয়ে থাকে। কারণ মেঘনা আলমকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেই অভিযোগে গ্রেপ্তার করার মতো আইন তো অ্যাভেলেবেল ছিল। যদি সেটা আপনার মানে যেটা এর আগে সাবেক সরকারের যে আমলে যে আইনগুলো ব্যবহার করা হয়েছে, সেই আইনগুলো তো পুরোপুরি বাতিল করা হয়নি। সো আপনি যখন হঠাৎ করে 1974 সালের আইনে ফিরে যাবেন, তাহলে আপনাকে বুঝতে হবে সোসাইটিকে একটা মেসেজ, এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হতো। সরকার কিংবা সরকারের যে
যন্ত্র যে প্রশাসন, সেই প্রশাসন থেকে করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এগুলো এক ধরনের নাটকীয় আচরণ, এবং কিন্তু মেঘনা আলমের সাথে যেটা হয়েছে আমি মনে করি সেটা অমানবিক, এবং মেঘনা আলমের সাথে যেটা করা হয়েছে সেটা ন্যায় বিচার বহির্ভূত। আমি এটার সুস্থ মানে তদন্ত এবং এটা মেঘনা আলমের মুক্তি প্রত্যাশা করছি। কারণ হলো যে আপনি একজন মানুষের অনিবন্ধিত অভিযোগের ভিত্তিতে একজন নারীকে আপনি গ্রেপ্তার করবেন, এটা ভীষণ রকমের লজ্জার। জাতি হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আপনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি হলের নামকরণ, এটা তো ভীষণ রকমের অবাক হইনি আমি। কারণ হলো যে যারা এই দাবিগুলো তুলেছেন তারা এখানে বাংলাদেশকে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা সেটা ভুল ছিল। তারা পাকিস্তানকে আত্মীকরণ করার চেষ্টা করছেন, পাকিস্তানের সাথে নতুন আত্মীয়তা সৃষ্টির চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে তারা সবকিছুতে এখন এক ধরনের পাকিস্তানি প্রলেপ দেওয়ার চেষ্টা তারা করছেন। এটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি মনে করি বর্তমান শিক্ষার্থীদের উপর একটা লজ্জার। কারণ হলো এটার কোনোই মানে নাই। কারণ হলো বাংলাদেশে যদি, হ্যাঁ, আল্লামা ইকবাল একজন গুণী মানুষ, তার লেখা আমরা পড়েছি, তার লেখা অনেকেই পড়েছেন নিশ্চয়ই। তো তার সম্মান অন্য অনেক ভাবে করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন এটা কাঁধে নিতে হবে, এটা আমি কোনো যুক্তি খুঁজে পাই না। যারা করেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করেছে। এবং আপনি দেখবেন সোসাইটিতে একটা গ্রুপ আছে, পলিটিক্যালি একটা গ্রুপ আছে, কোনো না কোনো ভাবে রাজনৈতিক আলোচনাকে জিইয়ে রাখতে চায়। যখনই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোনোর কথা বলি, যখনই আমরা নির্বাচনের কথা বলি, যখনই দেশ নির্বাচনের কথা বলে, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পথে উত্তরণের চেষ্টা করে, তখনই এরকম এক ধরনের উদ্ভট আলোচনা সোসাইটির মধ্যে ইনজেক্ট করা হয়। সো এগুলোর পিছনে কেউ না কেউ কলকাঠি নাড়ছে, কারো না কারো ইন্ধন আছে। আমার কাছে মনে হয় তাদের মুখ একদিন সমাজের মধ্যে প্রকাশ্যে আসবে। তার আগে সরকারের উচিত এইসব বিষয়ে সরকারের অবস্থান ক্লিয়ার করা। কারণ আমরা এর আগে দেখেছি পাকিস্তানের পতাকা নিয়ে বাংলাদেশে ক্যাম্পেইন করতে দেখেছি। এগুলো মুক্তিযুদ্ধের যারা ধারণ করে, মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে ন্যূনতম কাণ্ড জ্ঞান রাখে, তাদেরকে অনেকভাবে আহত করে, তাদেরকে বাংলাদেশের স্বাধীনতার সম্ভ্রমকে আমি মনে করি সম্ভ্রম হানি করা হয়। তো আমার কাছে মনে হয় যারা এইসব চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। জি, তানভীর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় শেষ, নিশ্চয় অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।